ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব ৪৫। সুরভি আক্তার। রমণীর সে রাত কেটেছে জ্ঞানহীন বেঠাল। হুঁশ ছিল না সারাটা রাত। রৌদ্র জড়সড়ো করে বেরিয়ে গেছিল ঠিক তখনই। মেঘা বড্ড নমনীয়। একটু গা নাড়াতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে তার। কালো এসেছিল। একই হাতের তীব্র যন্ত্রণা, তার উপর দোয়া জ্বরের আঘাত পেয়েছে। চোয়ালে ব্যথায় ধরে গেছিল আঘাত পেয়ে। কেঁদেছে প্রচুর। রাত গভীর হতেই জ্বরের কবলে পড়েছিল রমণী। সে কি ভীষণ জ্বর তার। পুরো রাত গুঙিয়ে কেটেছে। কাল থেকেই কবির ম্যানশন নিস্তব্ধ। কারোর মুখে রা নেই। কেউ কারোর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। সকালের ব্রেকফাস্ট হয়নি কারোরই। শুভ্র আহিয়ান ওরা না খেয়ে বেরিয়ে গেছে। তোফায়েল কবিরও বেরিয়ে গেছেন নিশ্চুপ হয়ে। দুপুর ১২টা। সবে প্রস্তুতি চলছে রান্নাবান্নার। আজও বেরিয়েছিল একটু, ফিরল কেবল ফ্রেশ হয়ে মেঘার রুমে যায় সে। রমণী দরজার দিকে পিঠ ফিরিয়ে কাঠ হয়ে শুয়ে আছে। সাফা রুমে নেই। শাওয়ার নিতে ঢুকেছে বোধহয়। আজও দরজায় করে না রে। অগত সচকিতে নড়ে চড়ে ওঠে রমণী। ঝটপট করে পিছু ফিরে তাকায়। হাজুকে দেখে ফের মুখ লুকায়। আজও ভেতরে ঢুকে ডাকে, মেঘ। উঠে বসে রমণী। চেহারা শুকনো, তবে চোখ ভেজা, দীঘল পাপড়ি যুগল জবজবে। বোঝা যাচ্ছে এতক্ষণ কেঁদেছে নিঃশব্দে। মেঘা আজের দিকে ফিরে এক চিলতে হাসার চেষ্টা করে। ঘন ঘন শ্বাস ফেলে গলা হালকা করে বলে, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। দুপুরে মেডিসিন নিয়েছিস? মেঘা মাথা নাড়ল। কিছু বলতে পারল না। বেশি কথা বললে এই গলা নিভে আসবে। স্পষ্ট বোঝা যাবে কান্নার তোপ। জবান বন্ধ রেখেই শ্রেয়। চোখ নামিয়ে নিল মেঘা। আজও দীর্ঘক্ষণ সুচালো দৃষ্টিতে পরখ করল ওকে। বলল গলা নামিয়ে, কেঁদেছিস? মেঘা চিবুক নামায় আরো বেশি। ওষ্ঠ উল্টে চোখ টলে। মেঘ, কি হলো? কাঁদছিস কেন এভাবে? একেবারে ফিকরে ওঠে রমণী। হাত চোখে দরজার পাশে দেয়ালের দিকে তাকালো। দেয়াল জুড়ে শুকনো রক্তের ছোপ ছোপ দাগ। মুছে ফেলা হয়েছে অনেকটা, তবুও লাল তরলের ছোপ আভা বোঝা যাচ্ছে। দেয়াল গড়িয়ে স্রোত। লোকটা কাল বেপরা হয়ে উঠেছিল। নিজেকে কতটা তীব্রভাবে আঘাত করতেও দ্বিধাবোধ করেনি। মেঘাকে আঘাত করতে প্রতিদান হিসেবে শাস্তি দিয়েছে নিজেকে। মেঘা ফুপিয়ে ওঠে দেয়ালের ছোপ ছোপ দাগ দেখে। চোখ মুছে বলে ধরা গলায়, আমি তোমার ভাইকে ভীষণ ঘৃণা করি ভাইয়া। আই হেট হিম। আই ডিপলি হেট রুডভিক কবির রৌদ্র। যার আঘাতে চোখে ঘৃণা ধরাস, তার ব্যথাতেই চোখে অশ্রু ছড়াস কেন তাহলে? আমি মোটেও তার ব্যথায় কাঁদছি না। উনি মেরেছেন আমায়। ও তোকে কাল মেরেছে, আর তুই আজ কাঁদছিস। দেয়ালের ওসব রক্তের দাগ দেখে কাঁদছিস, তাই তো? ভাবছিস রৌদ্রের অবস্থা সম্পর্কে? মেঘা নিশ্চুপ, নাক টানল। কাল থেকে বাড়িতে নেই রৌদ্র। এখনো অবধি খোঁজ নেই। মেঘা জানে লোকটা ওভাবে নিজের হাতটাকে ক্ষত বিক্ষত করে বেরিয়ে গেছে। কি অবস্থা কে জানে? নিজের দেখভাল করতে আদৌ জানেন উনি? মেঘার কান্নার হেতু এটাই। আদ্র বুঝে সান্ত্বনা দিতে বলে, কিছু হয়নি রৌদ্রের, হবে না কিচ্ছু। তার কিছু হলেও আমার কেন কোনো আসে যায় না? আসলে আসে যায় না? এতগুলো চোখের পানি কেন তাহলে? জানি না। আমি শুধু জানি আমি তাকে ঘৃণা করি। থাকবো না আমি আর। চলে যাব। আর বেশি দিন নেই। ও তোকে যেতে দিলে তবেই না যাবে। ও নিজের জিনিস বুঝে নিতে জানে, আটকে রাখতে জানে। আমাকে পারবে না আটকাতে। আমি কারোর জিনিস নই। আমাকে যে অন্য কেউ থাকতে দেবে না, ছিনিয়ে নিয়ে যাবে। শুধু আর কটা দিন যদি আটকাতে পারে তাহলে থেকে যাবে ওর কাছে। জোর করে হলেও আটকাবে ও তোকে। এতদিন বুঝেছিস নিশ্চয়ই। ও আমার ভাই মেঘ। এক নারীতে যুক্ত ছিলাম আমরা। দুনিয়া দেখেছি 23 সেকেন্ড কম বেশিতে। ওর আগে জগৎ আলো দেখেছি আমি। ওকে চিনি, হাড়ে হাড়ে চিনি। আমাদের সম্পর্কটা অগোছালো হতে পারে, রোজও অগোছালো হতে পারে, কিন্তু আমি অগোছালো নেই। ও কি চায় আমি জানি, বুঝি যথেষ্ট। ও চোখ দেখেই ওকে সম্পূর্ণরূপে পড়ে ফেলার ক্ষমতা রাখি আমি। এতদিনে কি পড়ে ফেলেছি জানিস? ও তোকে চায়।
এর সম্পর্কটাকে এগিয়ে নিতে চায় ও। তোর জন্য দ্বিতীয়বার ও ফিরে এসেছে মেঘ। তুই বুঝিস সবটা। টুকটুকির মতো ইমেচিওর নোস তুই। মেঘা বিমোর চোখ তুলল না। ও প্রসঙ্গ কথা বাড়াতে নারাজ রমণী। আজও ওর বিমুখতা বুঝলো। নিঃশব্দে হাঁপ ছেড়ে আসল প্রসঙ্গে আসলো। পিঠ ফিরিয়ে চলে আসার উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে কিছুটা বলল, কিছুটা চড়া গলায়, যা বলতে এসেছিলে তৈরি হয়ে নে। লাঞ্চের আগেই চলে যাবি তুই। আর থাকতে হবে না তোকে। সব তো গুছিয়ে রেখেছিস দেখলাম। নিয়েই নিয়েছিস সিদ্ধান্ত। রেডি হয়ে নে এখন। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে নামবি। আমি অপেক্ষা করছি। এই বেলায় কটকট করে বেরিয়ে গেল আদ্র। সে বেরোতেই দুহাতে চোখ মুখ মুছে কান্নায় ভেঙে পড়ে একবিংশে। ঠোঁট কামড়ে ধরে কান্না সংবরণের চেষ্টা করে। টুকটুকি এতক্ষণ শাওয়ার শেষ করে বেরোয়। হাত পা জমে গেছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে ওয়াশরুম ছাড়লো সে। থুতনি কাঁপিয়ে দ্রুত হিটারের কাছাকাছি দাঁড়ালো। মেঘার ফোপানোর শব্দে তড়া করে চাইলো ভিটের দিকে। হাঁটুতে মুখ গুজে একবিংশী ওভাবে ফুপিয়ে ফুপিয়ে দেখে কাছে দেখে এগিয়ে যায় সাফা। বিচলিত হয়ে বলে, মেঘা কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? রমণী চোখ তুলে চাইল। আকস্মিক নড়ে পড়ে শরীর টেনে হুড়মুড়িয়ে জড়িয়ে ধরল সাফাকে। সাফা টাল সামলাতে না পেরে পেছনের দিকে পিছিয়ে যায়। মেঘা বলে কাঁদতে কাঁদতে, আমি চলে যাচ্ছি টুকটুকি। আর আসবো না। কোনো দিন না। চলে যাচ্ছি একেবারে। খুব মিস করব তোকে। বিশ্বাস কর, সবচেয়ে বেশি মিস করব। এরপর আজ আর রোজ দেখা হবে না আমাদের। রোজ একসাথে ঘুমানো হবে না। রোজ একসাথে ঘুমানো হবে না। ভার্সিটিতে যেতে পারবো না একসাথে। আর থাকবো না আমি তোর সাথে। চলে যাচ্ছি। মনে রাখবি আমায় তুই? নাকি ভুলে যাবি? সন্ধ্যার লগন পেরিয়ে ধরণীতে আধার জড়িয়ে নিয়েছে। আশপাশ যখন মিটমিটে তিমিরে ঢাকা, তখন বাড়ি ফেরে রৌদ্র। ঘড়ির কাঁটা বোধ হয় 7টা দেশের ঘরে, 7টা 10-এর ঘরে। বাম হাতে চাবি নিয়ে সদ্য দরজা খুলল রৌদ্র। দরজা ঠেলে ভেতরে ঢুকে চাপিয়ে দিল দরজাটা। মাথা নামানো, চেহারা হাল বেহাল। কালকের মতোই আছে এখনো। কোনো অংশে পরিবর্তন নেই। অথচ কেটে গেছে প্রায় 24 ঘন্টা। পরনে কালকের সেই টি শার্ট আর ট্রাউজার। ভীষণ এলোমেলো চুলগুলো ঢেকে গেছে, চোখ ঢেকে গেছে। ঠোঁট মুখ শুকনো। প্রচণ্ড ঠান্ডা। উজ্জ্বল শ্যামলা শরীরখানা কেমন ভ্যাপসা হয়ে উঠেছে। উজ্জ্বলতা হারিয়ে ফ্যাটফ্যাটে হয়ে গেছে কেমন। কোনো দিক তাকালো না রোজো। নিস্তেজ পা টেনে হিসড়ে বাড়ালো সিঁড়ির দিকে। দুপা এগোনোর মাত্রই মায়ের ভরকানো ডাক কানে বাজলো। রোজো। না চাইতেও থেমে গেল বেপরোয়া যুবক। তবে তাকায় না। ধরফরিয়ে এগিয়ে যান রুবিনা কবির। তার ছলকানো দৃষ্টি ছেলের ডান হাতের পানে। ছেলের কাছে যাওয়া মাত্রই ভয়াবহ আতঙ্কে ঠুকরে উঠল মাতৃহৃদয়। এ কি অবস্থা করেছিস নিজের হাতের রৌদ্র? এসব কি হয়েছে তোর হাতে? কি করেছিস তুই এসব? থামলেন ভদ্রমহিলা। তার উচ্চ বাক্যে ঘর হতে করিডর পেরিয়েছে সিরাত। রৌদ্রকে দেখে ধীরে ধীরে নিচে নামল সে। রুবিনা কবির ছেলের নীরবতা দেখে আবার কেঁদে ওঠেন। আলগোছে আঁকড়ে ধরেন ছেলের ক্ষতবিক্ষত ডান হাতটা। যে হাতের অবস্থা নাজেহাল, বিকৃত পুরো। দেখলেই মাথা চক্কর দিয়ে উঠছে। থেতলে জখম হাতের পিঠ। কত শত রক্তের স্রোত বয়ে গেছে, যার দাগ এখনো স্পষ্ট। হাতের কবজির ওপরে কিছুটা ওপর থেকে একেবারে আঙুলের ডগা পর্যন্ত লাল রক্ত। চামড়া বেঁধে জমা জমে আছে পুরনো রক্ত। শুকিয়ে কালো হয়ে আছে ক্ষতের উপর। আঙুলের গিঁট ফুলে গুটি ফুলে একাকার। চামড়া ছিলে ভেতরে সাদা মাংস দৃশ্যমান কতেক স্থানে। টান টান পুরো হাত। ঠান্ডায় জমে কুপঘাত। রোজও খেয়াল রাখেনি নিজ হাতের। যে হাত ওর খেয়াল খুশিকে আঘাত করে, সে হাতের উপর খেয়াল দেওয়ার কোনো ইচ্ছাও নেই তার। রক্ত ঝরছে কতগুলো। মোছার চেষ্টাও করেনি, বরং কতবার যে আঘাত করেছে নিজের সে হাতে, তাও বেহিসাবি। ক্ষতের উপর ক্ষত সৃষ্টি হতে হতে দগ্ধ হয়ে গেছে হাতখানা। দেহের দেখার মতো অবস্থা নেই। রুবিনা কবির ওর হাত স্পর্শ করা মাত্রই কেঁপে উঠলেন। হাতটা নড়ে চড়ে হতেই ঝমঝমে ব্যথায় মুখ কুচকালো রৌদ্র। কি করেছিস নিজের হাতের অবস্থা? কেন করেছিস এমনটা? কাল তো দেয়ালে ঘুষি মেরে মেরে এসব করেছিস, তাই না?
এখনও তোর হাতের অবস্থা এমন কেন? এসব পরিষ্কার করিসনি কেন রৌদ্র? এতটার সময় কোথায় ছিলি তুই? এই ঠান্ডায় টিকে আছিস কি করে এই হাত নিয়ে? রৌদ্র নিরুদ্বেগ, শান্ত হয়ে দাঁড়িয়ে, চোখ তুলিনি এখনো। সিরাত হন্তদন্ত হয়ে ভাইয়ের এমন বেগতিক অবস্থা দেখে বলল, রৌদ্র, হ্যাঁ ছেলে, পাগল হয়ে গেছিস তুই? তোর হাতের অবস্থা এখনো এমন কেন? যেমন থাকার কথা তেমনই আছে আপু। ওই হাতের শাস্তি এটা। আমার ইভারাকে আঘাত করার জন্য নিজের এই হাত যদি শরীর থেকে উপড়ে ছিঁড়ে ফেলতে পারতাম তাও কম হয়ে যেত। মাথা খারাপ হয়ে গেছে তোর? কাল থেকে নিজের এই জখম হাত এভাবেই ধরে আছিস তুই? রোজো, নিজের হাতের দিকে তাকা, কি অবস্থা করেছিস? তাকানো যাচ্ছে না। নীল হয়ে গেছে তোর হাত। ইনফেকশন হয়ে যাবে। হোক, পচে যাক এই হাত, কোনো পরোয়া নেই। শান্ত উত্তর রোজের। রুবিনা কবির আঁচলে মুখ চেপে ধরেন। রৌদ্র দুজনকে পাশ কাটিয়ে উঠতে চাই উপরে। সিরাত বাধা দেয়, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, স্যানিটাইজ করে দেবো হাত, নয়তো অবস্থা খারাপ হবে আরও। রৌদ্র নিজের হাত নাড়াতেও পারে না, শক্তি নেই ও হাতে। পচে গেছে এমন, এই অতিরিক্ত ঠান্ডায় জমে পাথর হয়ে গেছে পুরো। বেকার ঝুলে আছে কাঁধে। সিরাতের কথা শুনল না সে। এখন যাবে মেঘার কাছে। রমণীকে দেখা হয়নি 24 ঘন্টা। মন উতলা ধরফর লাগছে। সিরাতের ডাক উপেক্ষা করে পা বাড়াতে গেলে সিরাত ডেকে ওঠে ভরাট কণ্ঠে, রৌদ্র, নিজের কথা ভাব আগে। মেঘা বাড়িতে নেই। শিথিল হয়েই চমকালো রৌদ্র। ঘাড় ঘুরিয়ে সরু চোখ করে শান্ত হয়ে জানতে চাইল, কোথায়? কোথাও নেই মেঘা। তুই নিচে নেমে আগে। কোথাও নেই মানে? আমার ওকে লাগবে এখন। 24 ঘন্টা ধরে দেখি না আমি ওকে। কোথায় ও? চলে গেছে। ওপরে করিডর থেকে উত্তর করলেন তোফায়েল কবির। রৌদ্র তড়াক করে তাকায়। নিমিষেই খিচে আসে শান্ত মুখশ্রী। বাপকে দেখে উপেক্ষা করে সিরাতকে শ্রুধায় রাগান্বিত স্বরে, হাপু, আমার ইভারা কোথায়? চলে গেছে বললাম তো। ওকে আলাদা করে জিজ্ঞাসা করছো কেন? ফের কথার মাঝে মুখ খুললেন তোফায়েল কবির। রৌদ্র ডাকে চোখ বুজে নেয়, আর কান দেয় না কোনো কথায়। তরতর করে ওপরে উঠে যায় সে। সাফার রুমে একা। অনাথের মতো চেয়ারে বসে টেবিলের ওপর মাথা এলিয়ে রেখেছে। কান্না পাচ্ছে ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে। মেঘা ছাড়া সবটা মলিন, বোরিং, গুমোট পুরো ঘর। এই কয়েক ঘন্টাতেই একলা থাকতে দম বেরিয়ে যাচ্ছে সাফার। বারবার মেঘার কথা মনে পড়ছে। চোখ ভিজে আসছে একমেংশী শূন্যতায়। রৌদ্র ঠাস করে দরজা খোলাতে লাফিয়ে ওঠে রমণী। হুমড়ি খেয়ে ভেতরে ঢুকে রৌদ্র এপাশ ওপাশ দেখে নেয়। মেঘাকে না দেখে কেমন আনচান করে, রাগে আটকে ওঠে। ঢোক গিলে নিরেট কণ্ঠে শুধয়, টুকটুকি, ইভারা কোথায়? চোখ নামায় মেয়েটা। কাঁদো কাঁদো হয়ে যায় এবেলায়। ভাঙ্গা স্বরে উত্তর করে, চলে গেছে। ধক করে ওঠে রৌদ্র। চোখ লাল হয়ে আসে। বিচলিত হয়ে জানতে চায়, চলে গেছে মানে? কোথায় গেছে ও? ঘুরতে গেছে ও? জানি না, তবে মেঘা আর আসবে না ভাইয়া। একেবারে চলে গেছে ও। কোথায় গেছে আমি জানি না। যত টাল হারিয়ে পেছায়। শ্বাস বন্ধ হয়ে গলায় আটকায়। ফের ধরফর করে নিচে নামে। তোফায়েল কবির বসে আছেন। সিরাত উঠেছিল ফার্স্ট এইড বক্স নিয়ে। প্রতিমধ্যে ওর দেখা পেয়ে রোজো হাঁসফাঁস করে বলে, হাপু, ইভারা কোথায়? চোখ নামায় সিরাত। রোজো হাঁক ছাড়ে, মম, মম, আমার ইভারা কোথায়? উত্তর নেই কারুর থেকেই। শাহিনা কবির হাঁক ডাক পেয়ে নিচে নামতেই রোজো তাকে চেপে ধরে, মনি, মনি, ইভারা কোথায় মনি? ঘুরতে গেছে ও? আজের সাথে গেছে? যাক, রাগ করবো না একটুও। আমি আর মারবো না ওকে, শাসমি, ওকে মারবো না। তোমরা বলো ও কোথায়? কেউ কিছু বলছো না কেন? কোথায় আমার ইভারা? সবাই চুপ। মেঘা কোথায় তা কেউ জানে না। জানেন তোফায়েল কবির। শাহিনা কবির আশ্বস্ত করার চেষ্টা করেন। রৌদ্র শান্ত হয় একটু। এমন ছটফট করছিস কেন মনি? আমাকে বলো আমার সানি কোথায়? ওকে পেলে শান্ত হয়ে যাব আমি, প্রমিস। ছাদে উঠেছে ও? রৌদ্রের এতবার জিজ্ঞাসা করতেও কারোর কোনো উত্তর নেই। এবার চড়ে যায় মেজাজ। পিছিয়ে সিঁড়ির পাশে বড় ফুলদানিটায় সজোরে একটা লাথি মারে রৌদ্র। সেটা উল্টে পড়ে ভেঙে টুকরো টুকরো হয় নিমিষেই। বিকট শব্দ হয়। রৌদ্র চোখ মুখ খিচে নেয়। পুরো শরীরের শিরাগুলো ফুলে ফেপে কেঁপে ওঠে তার, যেন এক্ষুনি চামড়া ভেদে বেরিয়ে আসবে। চিপিয়ে বাড়ি কাঁপিয়ে ঘর যায় সে। সবাই চুপ করে আছো কেন? বলো, আমার ইভারাকে লাগবে। এক্ষুনি ওকে চাই আমার। কোথায় ও? চলে গেছে যেখানে যাওয়ার। পাবে না ওকে আর। তোমার মার খাওয়ার জন্য ও এখানে পড়ে থাকবে না নিশ্চয়ই।
আর না মার খাওয়ার জন্য ফিরে আসবে। শান্ত কণ্ঠ তোফায়েল কবিরের। ব্যাস, রোজের উন্মাদ হতে সময় লাগে না। একেই পুরো শরীরে অসহ্য যন্ত্রণা, হাতের যন্ত্রণা, তার উপর 24 ঘন্টায় পেটে দানা পড়েনি, পড়েছে পানি জাতীয় তরল, নেশাক্ত তরল। একের পর এক মদ খেতে গিয়ে আজ সারাটা সকাল বমি করেছে। নিস্তেজ পুরো শরীর, শক্তি নেই বিন্দুমাত্র। ধৈর্য হারিয়ে আরও আগে গর্জে উঠল সে। আহ, চুপ করুন, আমি বলছি তো, আমি আর মারব না ওকে। কোথায় আমার ইভারা? মম, মরে যাব আমি। শ্বাস বন্ধ হয়ে আসছে আমার। প্লিজ বলো সে কোথায়? ওকে প্রয়োজন আমার। যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে আমার ইভারাকে এনে দাও তুমি। এক্ষুনি এনে দেবে। ও অক্সিজেন আমার। প্লিজ মম, বলো ও কোথায়? ওর অনুপস্থিতিতে মরে যাব আমি। 5 বছর তো মরনি, বেঁচে ছিলে ওকে ছাড়া। এখন মরবে কেন? ও তোমার এমন কেউ নয় যাকে ছাড়া মরে যাবে তুমি। তোফায়েল কবিরের নিরেট বাণীতে রুবিনা কবির ধরা গলায় ছলকে ওঠেন। কী সব বলছেন আপনি? চুপ করুন। এখনও শান্তই হয়নি আপনার? মেঘাকে এ বাড়ি থেকে সরানোর কী প্রয়োজন ছিল? কোথায় সরিয়েছেন ওকে আপনি? রোজও ঘন পলক ফেলে বাপের দিকে তাকায়, দাঁত পিষে ঘন ঘন শ্বাস ফেলে হাঁপানি রোগীর ন্যায়। তোফায়েল কবির সরিয়েছেন মানে? গিজ গিজ করে পুরো শরীর আগুনের ন্যায় জ্বলে ওঠে তার। এবারে সবাই ওকে প্রতিহত করতে লেগে পড়েছে, তবে অনবদ্য সে। এবার রাগের মাত্রা সীমা ছাড়ালো, হুঙ্কার ছেড়ে তেড়ে গেল। টেবিলের পাশে থাকা ছোট্ট চেয়ার টেনে হিসড়ে বের করলো। রাগ কাটালো কাচের টেবিলটার ওপর। শক্ত কাঠের চেয়ারটার মাথার উপরে তুলে এক আছাড় মেরে ফেললো টেবিলের ওপর। মুহূর্তেই নিঃশেষ পুরো ডাইনিং। বিকট শব্দে ঝংকার তুলে ঝড়ঝরিয়ে মার্বেলের মেঝেতে লুটিয়ে পড়ল টেবিলের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো। আকস্মিক এমন কাণ্ডে চমকালেন উপস্থিত সকলে। রৌদ্র পাগলাটে, দাপুটে উন্মাদ, সবকিছু এলোমেলো করতে ব্যস্ত। যা হাতের কাছাকাছি পেল তাই ভাঙচুর করল সে। লণ্ডভণ্ড করে দিল পুরো হলরুম। তাকে আটকানোর চেষ্টা করল না কেউ। তোফায়েল কবির কিং কর্তব্য বিমূঢ়, বরং আরও শান্ত তীক্ষ্ণ চোখে পরখ করলেন ছেলেকে। রুবিনা কবির ছেলের এমন খ্যাপাটে তুলকালাম কাণ্ড দেখে অস্থির। সিরাত দৌড়ে যায় রৌদ্রকে আটকাতে। পাগলাটে ছেলেকে টেনে ধরে সে। রৌদ্র, এসব কি করছিস? কাম ডাউন ভাই, শান্ত হয় একটু। রৌদ্র তার বাপের শেষ কথাটা টেনে বলে, ছাড়ো আমায়, হো আমার সব, প্রাণও আমার। ওকে চাই আমি, এক্ষুনি চাই। সে উন্মাদ, বিভৎস অবস্থা তার, চোখের পানি রক্তিম পুরো শরীর। ড্রয়িং রুমের সব এলোমেলো করে সিরাতকে টপকে ধূপধাপ উপরে উঠে গেল সে। বাকিরা ভয়ে নিস্তব্ধ। মেহের আর সাফা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে জড়সড় হয়ে। সবটা শান্ত হতে মৃদু হাসলেন তোফায়েল কবির, হাঁপ ছাড়লেন কিছু একটা ভেবে। আজও ফিরেছে ততক্ষণে। ড্রয়িং রুমে এমন ভাঙচুর লণ্ডভণ্ড অবস্থা দেখে ভরকায় সে। চোয়ালগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, চেয়ারগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজ পুরো মেঝে জুড়ে। সিঙ্গেল সোফাগুলো উল্টে পড়ে আছে। ফুলদানি সহ বাকি সব আসবাব ভাঙচুর। এসব দেখে কিছু বুঝে উঠতে না পেরে রুবিনা কবিরের কাছে যায় আদ্র। নিস্তব্ধ হয়ে একপাশে দাঁড়িয়ে আছেন ভদ্রমহিলা, পানি ভরা দৃষ্টি নিচুতে। আদ্র তাকে টেনে ধরে জানতে চায়, আম্মু এসব কি? রুবিনা কবির চোখ তুলতেই তার ভেজা চোখ দেখে ছলকে ওঠে আদ্র। বুঝতে বাকি রয় না, ঢোক গিলে বলে কিয়ৎকালবাদ, রুটি কোথায়? রুমে আছে। এই ইশারা করেন ভদ্রমহিলা। আজও ধরফর করে উপরে উঠে যায়। ঘরে এলোপাথারি চালিয়েছে রৌদ্র, সব তছনছ সেখানেও। কেন ফার্নিচার ঠিক নেই, বিছানা বালিশ সব মেঝেতে পড়ে আছে। রুমের মিনি ফ্রিজটা ভরা ছিল হুইস্কির বোতলে, ফ্রিজটা উল্টে আছে একপাশে। বোতলগুলো ভেঙে ছুঁয়ে ছুঁয়ে সবটুকু নেশাতুর তরল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আজও আরও ভরকায় এসব দেখে। ডান পাশে চোখ পড়তেই রৌদ্রকে দেখতে পায়। টেবিলের পাশে মেঝেতে পা ছড়িয়ে বসে আছে আর রৌদ্র, হাতে অ্যালকোহলের আর একটা বোতল। হাঁপিয়ে নিস্তেজ সে আজও ডাকলো, রুডি। অমনি সচেতনতা ফিরে পেতে সময় লাগে না। ওকে এক ঝটকায় তেড়ে এসে রৌদ্র আকস্মিক চেপে ধরে আদ্রের কলার। নিজের জখম হাতটায় ব্যথা পায় নিজেই। হাত থেকে আবারও রক্ত বেরোচ্ছে কলকলিয়ে। তোকে ছাড়বো না আমি। আমার ইভারা কোথায় বল?
কোথায় সরিয়েছিস ওকে তোরা? আমার কাছ থেকে কেড়ে নিবি ওকে তুই? প্রাণে মেরে ফেলবো একদম। ওর ওপর কিসের এত টান তোর? কি চাস তুই? আমার ইফারা শুধু আমার, ওর ভাগ কাউকে দেব না আমি। হাজর শান্ত চোখে রাখে নিজেকে। ভাইয়ের উন্মাদ অবস্থা দেখে নিজে সংযত থাকে। ধীরে বলে রুডি, কাম ডাউন মেঘ। চুপ, খবরদার ওর নাম নিবি না মুখে। ও শুধু আমার, শুধুই আমার। ও তোর বুঝি? কবে থেকে তোর? 6 বছর থেকে আমার। যবে থেকে আমি ওকে দেখেছি তবে থেকে ও আমার। 6 বছর ধরে ও তোর? বিয়ে তো করেছিস 5 বছর, 4 মাস হয়। তাহলে 6 বছর ধরে ও তোর হলো কি করে? রোজ ওর কলার ছাড়লো, নিজের চুল খামচে ধরলো দুহাতে, রাগে গজালো। ও আমার কোথায়ও বল। 5 বছর আগে রেখে চলে গেছিলি কেন ওকে? আজের পাল্টা প্রশ্ন। রোজও রেগে বলে, রেখে গেছিলাম তাই বলে তোকে ওর দায়িত্ব দিয়ে যাইনি, তোর কাছে রেখে যাইনি আমি ওকে। ফিরে এসেছিস ওর জন্য? হ্যাঁ এসেছি, ওর জন্যই ফিরে এসেছি আমি। এবার বল ও কোথায়? কোথায় চলে গেছে বলবো, তবে একটা শর্তে। রোজও বিচলিত হয়ে জানতে চাই, কী শর্ত? নিজের হাতের অবস্থা দেখ, স্যানিটাইজ করে ব্যান্ডেজ করবি আগে। রক্ত ঝরছে এখনও। মেঘ রক্ত ভয় পায় রুটি, রক্তে ফোবিয়া আছে ওর। ওর সামনে যাওয়ার আগে নিজেকে ঠিক করবি আগে, শান্ত হবি। যা ফ্রেশ হয়ে আয়, ব্যান্ডেজগুলোর পর বলবো মেঘ কোথায়, আগে নয়। রৌদ্র যেন বাচ্চাদের মতো মেনে নিল, দুদিকে মাথা ঝাঁকালো আর কথা বাড়ালো না। নিজের মাঝে বিড়বিড় করতে করতে ছটফট করে ঢুকলো ওয়াশরুমে। খুব সহজে ওর হঠাৎ এমন মেনে নেওয়া আচরণ কিছুটা অবাক হলো আত্র। চোখ শুরু করে ঠোঁট ঠেলে মৃদু হাসে। পেছনে রুবিনা কবির এসে পৌঁছেছেন, হাতে ফার্স্ট এইড বক্স। রৌদ্রকে ওয়াশরুমে ঢুকে যেতে দেখলেন তিনি, বললেন, কি বললি ওকে? আত্র ঘাড় কাত করে ধীরে প্রত্যুত্তর করে, রৌদ্রের তেজ কমানোর জন্য মেঘের আবডাল প্রয়োজন আম্মু। সেই আবডাল পেলেই আপনি দমে যাবে ও। চিন্তা করো না, তুমি যাও, আমি ওকে সামলে নেব। বলে দিবি মেঘার হদিস দেব। তবুও তো বলতেই, তুমিও তো বলতেই এসেছো বোধ হয় তোর বাপ পাঠিয়েছে। আদ্র যেন ছটকা খেলো, সহযোগীতে অবিশ্বাস্য নয়নে তাকালো মায়ের দিকে। সন্ধিহান হয়ে শুধালো, হোয়াট? আব্বু? নিজে কার সাজিয়ে সাজাবেন আবার নিজেই উদারতা দেখাবেন। আর সহ্য হয় না আমার এসব। সময় তখন 10টার কাছাকাছি। সবে রাতের খাওয়া দাওয়া শেষ হলো। মেঘা একটু একটু খাবার গলা দিয়ে নামিয়েছে কোনো রকমে, বাকিটা ছেড়ে উঠেছে। বসেছিল বাকিদের খাওয়া শেষ হওয়ার জন্য। অবশেষে শেষ হলো খাওয়ার দাওয়ার পাত। রেহানা শিকদার এটো বাসন গুছিয়ে কিচেনে ঢুকলেন। সারা বেচিন থেকে হাত ধুয়ে এসে মেঘার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে, ধীরে বলে, রুমে চলো। একসাথে পাক ভাড়ায় 2 রমণী। এমত অবস্থায় ডোরবেল বাজে। সারার বাবা খাওয়া শেষে একটু জিরিয়ে নিতে শরীর এড়িয়েছেন সোফায়। কলিং বেলের শব্দে থামে 2 রমণী। ভদ্রলোকও চকিতে তাকান দরজার দিকে। এই রাতে এই সময় কে হতে পারে? উঠে দাঁড়ান তিনি, দৃঢ় পায়ে দরজা খুলে দেওয়ার জন্য সদরের দিকে এগোন। মেঘার কেমন অস্থির লাগে আচমকা। কে হতে পারে এই অসময়? দেখার আগ্রহ জাগে, তাই দাঁড়িয়ে রয় সে। ভদ্রলোক দরজা খুলে দিলেন। অমনি ওপারের জনকে দেখে আঁতকে উঠে একবিংশে, বৃহত্ত হয়ে আসে আখিজোড়া। হৃৎপিণ্ড থমকে যায় মুহূর্তে। ভদ্রলোকও ভ্যাবাচাকা খেয়েছেন। রোজও শটান দাঁড়িয়ে, দৃষ্টি সোজাসুজি ভেতরে অবস্থানরত মেঘার দিকে। ভদ্রলোক কিছু বলার আগেই রৌদ্র ব্যস্ত পায়ে তাকে টপকে দ্রুত এগিয়ে আসলো। সিঁড়ির নিচে সবার আগে মেঘা দাঁড়িয়ে নিষ্প্রাণ হয়ে। রৌদ্র এসে আকস্মিক শক্ত করে জড়িয়ে ধরল ওকে। রমণীর মাথা ঠেকে রোজের বুকের নিকট। ঝাঁকুনি দিয়ে ওঠে তার দুর্বল কায়া। রোজ হাতের বাঁধন শক্ত থেকে শক্ততর করে। রমণীকে খুব করে মিশিয়ে নেয় নিজের বাহুডোরে, আগলে নেয় বুকের মাঝে। চোখ বুজে রমণীর মসৃণ কাঁধে বাজে মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে, আই এম সরি সুইটহার্ট, আই এম হেয়ার। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে কিন্তু ভুলবেন না। কেমন লাগলো রোজের পাগলামি? আপনি কি তবে প্রেমে পড়লেন? জানাতে ভুলবেন না। ইয়েস অর নট, প্রেমে পড়েছেন না ক্রাশ খেয়েছেন? সবার আগে গল্পটি পড়তে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।